দীপুচন্দ্র দাসের ইস্যুটাকে কেন্দ্র করে কি হয়ে যাচ্ছে সেটা দেখেছেন তো। এজন্য বলে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। ডেলি স্টার, প্রথম আলো এগুলো ভাঙার পরে কি মর্মান্তিক দৃশ্য দেখতে হচ্ছে সেটা দেখেছেন তো। যারা ওটাকে ভেঙে লাইভে যে যারা এটাকে মবক্রেসি বলবে তাদেরকে জয় বাংলা করে দিবেন, আজকে জেলে গেছেন। বুঝতে পেরেছেন তো আপনার পিনিক দাদা, আপনার ইলিউচ্চু ইল্লু বিল্লু, তারা কিন্তু কেউই আপনাকে ফোন দিবে না, আপনার সংসারটাকে চালাবে না। এটাই বাস্তবতা। যাই হোক, দীপুচন্দ্র দাসের হত্যাকে কেন্দ্র করে সংখ্যালঘুদেরকে নিয়ে জাতিসংঘের রাষ্ট্রদূতের মুখপাত্র যিনি আছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল। উনি বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ নয়, অর্থাৎ সংখ্যালঘু যারা তাদের উপর যে কোনো নির্যাতন মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো নির্যাতনকে জাতিসংঘ আশ্রয় প্রশ্রয় দেন না, তার বিরোধিতা তারা করেন। আশা করেন বাংলাদেশের সরকার এটি শক্ত হাতে নির্মূল করবেন এবং এটির বিচার করবেন, এটা উনি বলেছেন। এবং অ্যালং উইথ আজকেও দিল্লির হাইকমিশনের সামনে কি ঘটেছে সেটা আপনারা দেখেছেন। পুলিশের লাঠিচার্জে একাধিক লোক রক্তাক্ত হয়েছে এবং পাশাপাশি কতগুলো ভিসা সেন্টারকে বন্ধ করতে হয়েছে। মনে করেছেন কি যে আমরা জিতে যাচ্ছি? সত্যিকার অর্থে কি জিততেছেন? সীমান্তবর্তী এলাকায় অর্থাৎ চিকেন নেক্স এর অঞ্চলে ভারতের যে প্রস্তুতি, সে প্রস্তুতিগুলো দেখেছেন? সেগুলো নিয়ে একবারও ভাবেন কেন ঘাঁটিগুলো এত নেয়ার অ্যান্ড দেয়ার করা হচ্ছে, কেন এত সন্নিকটে নিয়ে আসা হচ্ছে? বোঝেন না, বুঝবেন কেমনে? একটা কথা আছে, যখন মোহে অন্ধকার হয়, মোহে অন্ধ হয়ে যায় মানুষ, তখন বাস্তবতাটাকে সে বুঝতে চায় না, সে উপলব্ধি করতে চায় না। জাতিসংঘ যদিও যে কোনো একটা কারণে সঠিক দায়িত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে পালন করেছে কিনা সেটা বোঝা বড় দুষ্কর এবং দুঃসাধ্য বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু দীপুচন্দ্র দাসের ঘটনাটি শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এটা বিশ্বাস করুন আর নাই করুন। রাজনীতি যেমন ওসমান হাদির ইস্যুটাকে কেন্দ্র করে ডেলি স্টার, বাংলাদেশের ডেলি স্টার, প্রথম আলো, ছায়ানট, ওডিসি, ইন্দিরা গান্ধীর যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে নষ্ট করেছেন, ঠিক তেমনি দেখবেন দীপুচন্দ্র দাসের ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশের ভাগ্য আকাশে কি ঘন ঘটা কালো মেঘ আবির্ভূত হয় এবং সেটি বজ্রপাতের পরে কিভাবে দুঃখের বৃষ্টি হয় সেটা আপনাদেরকে বুঝতে হবে। সবসময় উত্তেজিত হওয়া ভালো নয়। ইসলাম, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মহান আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু তাকে কেউ কটূক্তি করলে আইন হাতে তুলে নেওয়া ক্ষমতা মহান আল্লাহ তাআলা আপনাকে দেই নাই। সেটি আপনার দেশের প্রচলিত আইন অনুযায়ী করতে হবে। যেহেতু আপনি আপনার দেশের প্রচলিত আইনের দ্বারস্থ হতেন, আপনারা দেশের যদি ওই ধরনের ঘটনা ঘটতো, অবশ্যই এই পর্যন্ত এখনও প্রমাণ পাওয়া যায়নি ওই ধরনের ঘটনা ঘটেছে। যেহেতু ঘটে নাই, সেহেতু তারপরেও যদি ঘটে থাকতো আপনারা আইনের দ্বারস্থ হতেন। আইন, বিচার, আদালত তারা যদি যথার্থ শাস্তি না দিত, পরকালে তাদেরকেই জবাবদিহিতা করতে হতো। কি নেই এ বাংলাদেশে? ইসলামে তো ডান পাশ দিয়ে চলার কথা। আপনি কি চলতে পারেন ডান পাশ দিয়ে? পারেন না তো।
কিন্তু তাই বলে তাহলে এই দায়টা কার? আপনি সরকারের, সরকার এই নিয়ম চালু করেছে, এ দায় তো আর আপনার নয়। সুতরাং আপনি বড় বেশি ইমানদারগিরি দেখাচ্ছেন। ইমানের কয়টা নিয়ম, কয়টা পদ্ধতি আপনি মানছেন? আজকে ওই দীপুচন্দ্র দাসকে হত্যা করার জন্য কতগুলো পরিবারকে রাস্তায় বসতে হবে, কতগুলো পরিবারকে উস্কানির কারণে, একটু সামান্য ভুলের কারণে দেউলিয়া হতে হবে। একটা দেশকে কতটা ক্ষতিপূরণ দিতে হবে, একটা দেশের যে কতটা ক্ষতি হবে, সেটা হয়তো বা এখনও আপনারা অনেকেই গেস করতে পারেননি। জাতিসংঘের বিবৃতি এবং আরও কত জায়গা থেকে বিবৃতি আসে, এবং কয়েকদিন ওসমান হাদিকে নিয়ে বাড়াবাড়ি করতে যে কত কিছু আমাদের ক্ষতি হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের, তা আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন না। এই যে ডেলি স্টার, এই যে ছায়ানট, এই যে ওডিসি, এই যে প্রথম আলো, এগুলো ভাঙলেন। ওই দিন রাতেই দীপুচন্দ্র দাসকে হত্যা করলেন। ভারতের হাই কমিশনের গেটের যে ইট পাটকেল মারলেন চট্টগ্রাম হাই কমিশনে, বা মার্চ টু ভারত হাই কমিশন করলেন। এগুলো বিশ্ব মিডিয়া দেখে না, এগুলো দেখে না। আর এগুলো যখন করেছেন তখন মিডিয়াতে আবার সরাসরি লাইভে যে আবার বক্তব্য দিয়েছেন, এই করবে একদম দাড়ি টুপি সুন্দর করে পরে আপনারা মিডিয়ায় যে বক্তব্য দিয়েছেন, তাকবীর দিয়েছেন, আপনাদের ছোটাছুটি কোনোটাই তো লোকায়িত নয়। কারণ বিশ্ব, বিশেষ করে উন্নত দেশগুলো বাংলাদেশের দিকে ঠিক পাকিস্তানের মতো তীর ধনুক তাক করে রয়েছে যে এটা জঙ্গিবাদের আস্তানা কিনা। ইতিমধ্যে মালয়েশিয়া কয়েকজনকে জঙ্গি বলে দেশের সরকারের কাছে হস্তান্তর করেছে এবং তাদের বিচারও হয়েছে, বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। এটা হয়তো বা আপনারা জানেন না। সব কিছু মেলায় এমন একটা জায়গায় দেশকে নিয়ে গেলেন, এই দেশের পরিণতি কি? হয় দেউলিয়াত্ব, না হলে কি মহামারী, না হলে দুর্ভিক্ষ। কারণ ডক্টর ইউনূসের আমলে অর্থনীতি কোন জায়গায় যে দাঁড়িয়েছে, বাংলাদেশের যে অর্থনীতি সেটি সম্পূর্ণরূপে এখন বৈদেশিক ঋণের উপর নির্ভর করছে। 21 লাখ কোটি টাকা, 21 লাখ কোটি টাকা বাংলাদেশ দেশি বিদেশি ঋণে এখন জর্জরিত। বাংলাদেশকে বিশ্বের উন্নত কোনো দেশ সাহায্য করছে না। আস্তে আস্তে করে দাতা দেশগুলো তাদের সাহায্যের হাত গুটিয়ে নিচ্ছে। সুতরাং বুঝতে পারছেন না, দীপুচন্দ্র দাস থেকে শুরু, এই দীপুচন্দ্র দাসের লাস্টে যে দাস, শেষে দেখবেন পরিবেশ পরিস্থিতি এমন হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে হয়তোবা আমরা অন্যের দাসে পরিণত হয়ে যাবে। একজন বা একটা গোষ্ঠীর বাড়াবাড়ির কারণে আমরা যে কোন দিকে যাচ্ছি সেটা বুঝতে পারছি না। পাকিস্তানকে দেখেছেন না আধিপত্যবাদ কারে বলে? পাকিস্তানে দেখছেন না বিদ্রোহী গোষ্ঠী কারে বলে? একের পর এক আমরা একটা গ্রুপ, একটা দলকে একেবারে নির্মূল করতে যে একটা বড় বিদ্রোহী গোষ্ঠী সৃষ্টি করেছি। এই বিদ্রোহী গোষ্ঠী কি ওরা কি জীবন দেবে? আমার জীবন তো এমনি চলে যাবে, হয় কারাগারে, নতুবা কি অন্য কোনো কারণে আমার সারা জীবন আমি বাইরে থাকব। দেন তারা বিদ্রোহী গোষ্ঠী নিজেরাই সৃষ্টি করবে, তখন বুঝবেন যে কেমন লাগে। এই জন্য বাংলাদেশের মানুষ যে এদের ভিতরে কম্প্রোমাইজিং, এদের মতো স্যাক্রিফাইজিং, এই শব্দগুলো নেই। এদের ভিতরে ধৈর্য, পুরো কোরআন জুড়ে ধৈর্য 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 এবং ক্ষমা ক্ষমা ক্ষমা, এই কথায় ভরা। অথচ আমরা 90% মানুষ যে দেশে নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, এই ধৈর্য এবং ক্ষমার আমাদের এত পরিমাণ অভাব, আমাদেরকে নিজেদেরকে মুসলিম বলে দাবি করার আর কোনো যোগ্যতা থাকে না। দর্শক, পরিস্থিতি কিন্তু দিনকে দিন খারাপ হচ্ছে ভারত এবং বাংলাদেশের কূটনীতিক সম্পর্কে, এবং বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য বটে। বাংলাদেশের সাম্প্রতিক সময় 2টি নৃশংস মৃত্যু ঘটেছে। ওসমান হাদি আর একটা হচ্ছে দীপুচন্দ্র দাস। তো দীপুচন্দ্র দাসকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তেমন কোনো হইচই নেই। পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে, গ্রেপ্তার করেছে, আইনি প্রক্রিয়া চলছে, কিন্তু এটা নিয়ে
ব্যাপক বাদ প্রতিবাদ নেই, যেটা ওসমান হাদিকে নিয়ে হচ্ছে। আর ভারত জুড়ে তোলপাড় হচ্ছে শুধু দীপু চন্দ্র দাস। কারণ ভারতের এই উগ্রপন্থীরা, মৌলবাদীরা, তারা দীপু চন্দ্র দাসকে অন করছে, অথচ ওসমান হাদির কথা একবারও বলছে না। দুর্ভাগ্য হচ্ছে এই দীপু চন্দ্র দাস এবং ওসমান হাদি দুইজনই বাংলাদেশের নাগরিক, কিন্তু যেহেতু দীপু চন্দ্র দাস হিন্দু, সেই কারণে ওই ভারতের উগ্রপন্থীরা শুধুমাত্র দীপু চন্দ্র দাসকে ওন করছে। দুটাকেই যদি ওন করে তারা বলতো যে এইভাবে বাংলাদেশে মৃত্যু হচ্ছে, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি, সেটা মানবাধিকার প্রশ্ন থেকে তারা বলতে পারত, কিন্তু না, তারা এমন ভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং আজকে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটেছে। ভারতীয় মানে দিল্লির হাই কমিশন সেখানে ব্যারিকেড ভেঙেছে। পরিস্থিতি খুবই নাজুক। দর্শক, একটু বিশ্লেষণ করি কেন এটি হচ্ছে। খেয়াল করেন, আমি আগেই বলেছি যে ওসমান হাদিকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের অঞ্চলের যারা উগ্রপন্থী, চরমপন্থী, তারা ওসমান হাদির মৃত্যুকে ব্যবহার করে তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু মানে লক্ষ্য হওয়া উচিত ছিল ওসমান হাদির যারা হত্যাকারী, খুনি, তাদেরকে যাদের ধরা হয় তাদেরকে পাকড়াও করার। কিন্তু ধোয়া তোলা হলো যে সে ভারতে পালিয়ে গেছে, পালিয়ে যেতেও পারে। এখন এই ঘটনাকে নিয়ে পুরো ভারতীয় আধিপত্যবাদের মানে আস্তানা গুড়াই দাও, এই ধোয়া তোলে এমন একটা পরিস্থিতি তৈরি করলো, রাজনীতি একটা বিভক্ত হয়ে গেল। স্বাভাবিকভাবে এমন অবস্থায় গণতান্ত্রিক শক্তি তো আর সাপোর্ট দিতে পারে না। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী ভাঙচুরে, এটা তো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। তো এইদিকে যখন এটার প্রতিবাদ হচ্ছে, তখন আবার দীপু চন্দ্র দাসের এই নির্মম যে হত্যা, সেই হত্যার ইস্যুটা আবার রাজনৈতিকভাবে খুব প্রবলভাবে আসছে না। সেখানে ধর্মীয় অবমাননার অভিযোগে তাকে পোড়ানো হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। সেই বিষয়টা নিয়ে বাংলাদেশের তেমন কোনো আলোড়ন নেই, কিছু পুলিশি অ্যাকশন আছে। কারণ আমি তখনই বুঝতে পারছিলাম যে ভারতে এটা নিয়ে কিন্তু তোলপাড় করা হবে, ওসমান হাদি তাদের ইস্যু না। এই ঘটনার মধ্যে দিয়ে এটাই বোঝা গেল যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভারত ওন করে। তারা মনে করে এটা মনে হচ্ছে তাদেরই নাগরিক, কিন্তু এই দৃষ্টিভঙ্গিটাও একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবই বাংলাদেশি। ভারতে যেমন, ভারতে কোনো মুসলমান যখন নিপীড়নের শিকার হয়, আই লাভ মোহাম্মদ বলে যে তারা ব্যানার এবং তারপরে যে বাড়ি ঘরদোর গুড়াই দেওয়া হলো, অ্যারেস্ট করা হলো, তার প্রতিবাদ কিন্তু বাংলাদেশ করেনি। কারণ এটা বলা হয়েছে যে এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কোনো ঘটনা ঘটলে ভারত কিন্তু ছাড় দেয় না। খেয়াল করছেন নিশ্চয়ই, এর আগেও কিন্তু তারা তোলপাড় করছে। তার মানে বাংলাদেশে অবস্থিত সংখ্যালঘুদেরকে ওন করে ভারত, কিন্তু ভারতে অবস্থিত সংখ্যালঘু মুসলমানদেরকে ভারত ওন করে না, আবার বাংলাদেশও ওন করে না। এটা ভারতীয় মুসলমানদের একটা দুর্ভাগ্য। আবার এটাও সত্য যে এই নির্মম হত্যাকাণ্ডে প্রতিবাদে যতটা রাজনৈতিক অঙ্গন থেকে প্রতিবাদ হওয়া উচিত ছিল দীপু চন্দ্র দাসের ব্যাপারে, সেই প্রতিবাদটা কিন্তু দেখা যায়নি। এটাও বাস্তবতা। এইরকম বাস্তবতায় দেখা যাচ্ছে যে কয়েকশো বিক্ষোভকারী তারা মানে ব্যারিকেড ভেঙে ফেলে, পুলিশের ব্যারিকেড। তারপর পুলিশ বাধ্য হয়ে তখন সংঘর্ষে লিপ্ত হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে মঙ্গলবার ভিএইচপি অর্থাৎ ভারতীয় হিন্দু পরিষদ তারা কর্মসূচির ডাক দেয় এবং কমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছিল দিল্লি পুলিশ। আর দা হিন্দু জানায় পত্রিকা, এলাকাটিতে 3 স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। ভারতের আরেক গণমাধ্যম এনডিটিভি লিখেছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও একাধিক বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনীতিক স্থাপনার দিকে এগিয়ে যেতে দেখা যায়। তারা অন্তত 2 স্তরের ব্যারিকেড ভাঙে। এই সময় অনেককে ব্যানার এবং প্লাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়। এই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দা হিন্দু লিখছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
একই অবস্থা শিলিগুড়িতে, সেখানেও ভাঙচুর করা হয়েছে, সাময়িক বন্ধ করা হয়েছে। কলকাতায় বিক্ষোভ হয় 3 দফায়। একটিতে বিজেপি এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জড়ো হন হিন্দু সনাতনীরা, এবং ওই শুভেন্দু অধিকারী বরাবর কিন্তু খুব বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে, এখানেও তাই। পুলিশ বাধা দিলে তারা ধস্তাধস্তিতে জড়ান, আর শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা সম্বলিত ফ্লেক্স টেনে ছিঁড়ে ফেলেন। এরপর প্রধান উপদেষ্টা এবং সেই ফ্লেক্সে কুশপুত্তলিকা আগুন ধরিয়ে দেয়। কয়েকজন পুলিশের সঙ্গে ভেতরে গিয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেন দায়িত্বরত কর্মীরা। তো এখন পরিস্থিতি যথেষ্ট নাজুক। ভারতের কূটনৈতিক এলাকা, কূটনৈতিক পাড়া বা স্থাপনাগুলো একেবারেই নিরাপদ না। অব্যাহতভাবে তারা তাদের একটাই মানে দীপু চন্দ্র দাসের এই মৃত্যুর তারা প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু এখন মনে হচ্ছে যেন ভারতীয় কোনো নাগরিককে বাংলাদেশে হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, তার প্রতিবাদ করছে। এটা এক সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে তারা যে উন্মাদনা তৈরি হচ্ছে, এই অবস্থায় দেখেন ভারতীয় গণতান্ত্রিক শক্তি অনেকটা বিহ্বল। বাংলাদেশেও যেমন ওসমান হাদিকে নিয়ে এমন এক মাতম তোলা হলো যে ভারত দায়ী, অর্থাৎ ভারত আধিপত্যবাদ এই সমস্ত কথাবার্তা বলে আসলে একটা বাংলাদেশে মৌল উগ্রবাদী শক্তি আর ভারতে মৌল উগ্রবাদী শক্তি, দুই শক্তি এমন একটা তাণ্ডব সৃষ্টি করছে যাতে দুই দেশের সম্পর্ক সত্যিকার অর্থে একটা তলানিতে যে ঠেকেছে। দর্শক।